গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব ময়না আহমেদের লেখা উপন্যাস তোমার আছে জল পর্ব ৩। স্যার, এটা আমার ডিউটিতে পড়ে না, তারপরেও যেতাম। লঞ্চে মালিক পক্ষের একজন আছেন, তিনি অসামাজিক কর্মে ব্যস্ত আছেন। তাকে ডাকার সাহস আমার নাই, কারণ তার কাছে একটা লাইসেন্স করা পিস্তল আছে। সারেং আছেন, ওনার ব্রেন কাজ করছে না। শুধু উনি বলেছেন জার্গো, চাঁদপুর জার্গো। জার্গো কথাটার অর্থ হচ্ছে চলে যায়। চাঁদপুর জার্গো অর্থাৎ চাঁদপুর চলে যায়। লঞ্চ যখন ডুবে যাবে তখন তিনি বলবেন লঞ্চ জার্গো। শ্রাবণ জার্গো মানে শ্রাবণের দিন চলে যায়। ডক্টর জিল্লুর খান বললেন, হরমজাদা, থাপড়ায় আমি তো দাঁত ফালায় দিব। কৃষ্ণা এতক্ষণ চুপ করেছিলেন। মনে হয় আমার কথাবার্তায় মজা পাচ্ছিল। সে বলল, আপনি অকারণেই গালাগালি করছেন কেন? ডক্টর জিল্লুর খান বললেন, গালাগালি করা অবশ্যই ঠিক হচ্ছে না। এ কুত্তার বাচ্চাকে আমি লাথি দিয়ে বাড়িতে ফেলবো, সেটাই হবে সহজ কাজ। প্রফেসর সাহেব বাক্য শেষ করার আগেই আতর মিয়া কেবিনের সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে বলল, দরজা কোনটা ভাঙবো? আমি বললাম, পাশেরটা। আতরের প্রচণ্ড লাথিতে দরজা ভেঙে গেল। কেবিনের চামচিকার মতো এক পৌর, তার পাশে সম্পূর্ণ নগ্ন এক তরুণী আচমকা দরজা খোলায় হকচকিয়ে গেছে। গা ঢাকার কাপড় খুঁজছে। এসব ক্ষেত্রে যা হয়, কাপড় পাওয়া যাচ্ছে না। মার্ফিস ল কাজ করছে। মার্ফিস সাহেবের সূত্র বলে, যখন যেটা প্রয়োজন তখন তুমি তা পাবে না, যখন প্রয়োজন নেই তখন সেই জিনিসই চোখের সামনে পড়ে থাকবে। কেবিনের ভেতর কোনো মোরগ বা মুরগি দেখা গেল না। অধ্যাপক সাহেব নগ্ন তরুণী দেখে যথেষ্ট আনন্দ পাচ্ছেন বলে মনে হচ্ছে। চোখের পাতা ফেলা সাময়িক বন্ধ রেখেছেন। আমি আমার গায়ের চাদর বের করে পৌরের দিকে এগিয়ে দিতে দিতে বললাম, চাদরটা দিয়ে ঢেকে দিন। আসর মিয়া বলল, ওই শেয়ালের বাচ্চা, তুই বাইর হ। ফুর্তি অনেক হইছে, ফুর্তি শেষ, বাইর হ কইলাম। এখন বাহির না হইলে খেটে সিপ দেয়া বাইর করব। গলা ভাঙ্গা চামচিকা মানব বের হয়ে এলো। আতর মিয়া ভাঙ্গা দরজা বন্ধ করতে করতে বলল, সিস্টার, শৈল ভালো মতো থাকে। কিয়ামত শুরু হয়েছে আর আপনি নিত্য বসা, এটা কোনো কথা? প্রফেসর সাহেব আতর মিয়ার দিকে তাকিয়ে বললেন, আপনি হঠাৎ এসে কি শুরু করেছেন? হু আর ইউ? আতর বলল, ঝিম ধৈরা খাড়ায়া থাক, কথা বললে থাপ্পড় খাবি। তুমি চেনো আমিকে? চিনার প্রয়োজন নাই। কিয়ামতের দিন কেউ কাউরে চিনবে না। আজ কিয়ামত, আপনি আমারে চেনেন না, আমিও আপনারে চিনি না। ফ্রেঞ্চ কাপ বললেন, কিয়ামত হোক বা না হোক, আমাদের ভদ্রতা স্বাধীনতা বজায় রাখতে হবে। আতর বলল, এই দেখ আমার ভদ্রতা। প্রচণ্ড থাপ্পড়ের শব্দ হলো। ডক্টর জিল্লুর খান হুমড়ি খেয়ে পড়ে গেলেন। সেখান থেকে হামাগুড়ি দিয়ে নিজের কেবিনে ঢুকে গেলেন। দৃশ্যটিতে নিশ্চয়ই কিছু হাস্যরস ছিল। কৃষ্ণা হেসে ফেলল। মানুষ ভয়ঙ্কর সময়েও হাসতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৩ জন রাশিয়ান সৈনিক নাজিদের হাতে ধরা পড়ল। তাদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যে কমান্ডার গুলি করার নির্দেশ দিবেন তিনি বরফে পা পিছলে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। রাশিয়ান সৈন্য ২ জন হো হো করে হাসতে লাগল। তাদের মৃত্যু হলো হাসতে হাসতে। আতর মিয়া আমার দিকে তাকিয়ে বলল, হিমু ভাই, আপনি সামসিকারে জিজ্ঞাসাবাদ করেন, আমি একটা চক্কর দিয়ে আসি। আজ রাইটটা যাবে চক্করের উপরে। 2টা আতরের শিশি পকেটে নিয়ে বাইরে হয়েছি, সাথে যন্ত্রপাতি না। একটা যন্ত্রের সন্ধান পাইছি, লঞ্চ মালিকের পোলার লাইসেন্স করা যন্ত্র। ওইটা উদ্ধার করা বিশেষ প্রয়োজন। আতর মিয়া নিমেষে উধাও হয়ে গেল। আমি চামচিকা মানবরে বললাম, ভাই আছেন কেমন? চামচিকা মানবের মোবাইল বেজে উঠছে। রিংটন হিসেবে আছে মোরকের ডাক। এতক্ষণে মোরগ রহস্যের সমাধান হলো। চামচিকা মানব মোবাইলে বিড়বিড় করে কিছু কথা বলে মোবাইল পকেটে রেখে দিল। তাকে মোটেও বিব্রত মনে হলো না।
থলথলে ভুঁড়ির, নাদুস নদুস প্রৌঢ়। গায়ের পাঞ্জাবিটা সিল্কের, সে যে পান চিবোচ্ছে তা আগে লক্ষ্য করিনি। মুখ থেকে কড়া জর্দার গন্ধ আসছে। সে আয়োজন করে রেলিংয়ের বাইরে পানের পিক ফেলল। আমি বললাম, আপনার নাম কি? রশিদ খান। আমি বললাম, রশিদ ভাই ভালো আছেন? রশিদ প্রশ্নের জবাব না দিয়ে থমথমে গলায় বলল, দরজা যে ভেঙেছে সে কে? তার নাম আতর। বায়তুল মোকাররমে তার একটা আতরের দোকান আছে। দোকানের নাম দি নিউ মদিনা আতর হাউস। রশিদ বলল, আমি যদি শুয়োরের বাচ্চা জান কবজ না করি, আমার নাম রশিদ খান, নাম নাম শুয়োর খান। আমি বললাম, জান কবজ করে আজরাইল, আপনি কি আজরাইল? আমি আজরাইল না, আমি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। তবে বাংলাদেশে আজরাইল ভাড়া পাওয়া যায়। ভাড়াটে আজরাইল দিয়ে কাজ হবে না। ঢাকা শহরের ভাড়াটে আজরাইল কন্ট্রোল করে আতর মিয়া। আপনার সঙ্গে তো মোরগ টেলিফোন আছে। মোরগ ফোনে আপনার ভাড়াটে যে কোনো আজরাইলের সঙ্গে যোগাযোগ করেন। তাদের জিজ্ঞেস করুন আতর মিয়াকে চেনে কিনা। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আপনি বলার কে? আপনার ভালোর জন্যই বলছি রে ভাই, আতর মিয়ার বিষয়ে ঠিক ধারণা থাকলে আপনারই সুবিধা। ভুল চাল দিয়ে বিপদে পড়বেন। আতর মিয়ার চরখে একজন হামাগুড়ি পর্যায়ে চলে গেল। সে জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে হামাগুড়ি দিয়ে। এই যাত্রায় উঠে দাঁড়াতে পারবে বলে মনে হচ্ছে না। তৃষা খিলখিল করে হাসছে, এমন আনন্দময় হাসি শুধু কিশোরীরাই হাসতে পারে। রশিদ খানের পকেটে মোবাইল ফোন বাজছে। মোরগ কোকর করেই যাচ্ছে। আমি বললাম, ভাই মোরগটা ঠান্ডা করুন, দেরি করলে মোরগ ডিম পেড়ে দিতে পারে। আপনার পরিচিত আজরাইলদের একজন টেলিফোন করেছে। আপনাকে কে বলেছে? আমি হাসতে হাসতে বললাম, আমি জানি। আমার হাসিতে ভদ্রলোক বিভ্রান্ত হলেন। তৃষ্ণাও খানিকটা বিভ্রান্ত হল। মানুষকে বিভ্রান্ত করা মজার ব্যাপার। প্রকৃতি এই বিষয়টা সব সময় করে, মানুষকে রাখে বিভ্রান্তির ভিতর। রশিদ টেলিফোন ধরেছেন, নিচু গলায় কথা বলছেন। নিচু গলার কথা আমি শুনতে পাচ্ছি, তৃষ্ণাও পাচ্ছে। সে চকচকে চোখে বিপুল আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কথাবার্তার এক পর্যায়ে রশিদ বললেন, আতর মিয়া বলে কাউকে চেনো? একটা চোখ ছোট, একটা থুতনি, থুতনিতে কাটা দাগ। জবাবে ওপাশ থেকে কি বলা হলো তা আমরা শুনলাম না, তবে রশিদ খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আমতা আমতা করে বললেন, বলো কি? না না, আমি কোনো ঝামেলায় যাব না। ঝামেলায় যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আচ্ছা রাখি। রশিদ খান হতাশ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আবহাওয়া যথেষ্ট শীতল, বৃষ্টির সঙ্গে হাওয়ার ছাপটা, তারপরে রশিদের কপালে বিন্দু বিন্দু খাম। আমি বললাম, আপনার কেবিনে যে মেয়েটা আছে সে কে? আমার স্ত্রী। তাহলে যান, কেবিনে ফিরে যান, ভাবির সঙ্গে সুখ দুঃখের গল্প করুন, সময় বেশি নাই। লঞ্চ ডুবে যাবে, একসঙ্গে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার একটা ব্যাপারও আছে। রশিদ নড়লেন না, যেখানে ছিলেন সেখানেই বসে রইলেন। তার পকেটের মোরগ আবার ডেকে উঠল, কোকর কো। আমি বললাম, আপনার আসল স্ত্রী টেলিফোন করেছে, টেলিফোন ধরুন, মহাবিপদের বিষয়টা তাকে জানা। তৃষ্ণা বিস্মিত গলায় বলল, আপনি কে টেলিফোন করেছেন তা ধরতে পারেন? আমি হাই তুলতে তুলতে বললাম, মাঝে মাঝে পারি, সব সময় না। যে টেলিফোন করেছে তার নামও কি বলতে পারে? বেশিরভাগ সময় পারি না, তবে এখন বলতে পারবো। যে মহিলা টেলিফোন করেছেন তার নাম ময়না। রশিদ খান ভয়াবহ চমক খেলেন। একবার বড় ধরনের চমক খেলে পরপর আরো দুবার চমক খেতে হয়। এই জন্যই প্রবচন দানে দানে তিনদা। রশিদ খান দ্বিতীয় চমক খেলেন। আতর আবার ফিরে এসেছে, তার সঙ্গে এক তরুণী। তরুণী ভয়ে আতঙ্কে থরথর করে কাঁপছে। আতর আমার দিকে তাকিয়ে হৃষ্ট গলায় বলল, সবচেয়ে কম ঝামেলার যন্ত্র জোগাড় করেছি। লঞ্চের মালিকের পুলা ডাইল খেয়ে বমি কইরা বমির উপর বইরা ছিল। আমি বললাম, পিস্তল কই রাখছেন, বাইর করেন, দেরি করবেন না। দেরি করলে পেটে পাড়া দিয়া বাকি বমি বাইর করব, বলেই পেটে দিলাম পাড়া।
সাথে সাথেই আসল জিনিস চলে আসলো আমার হাতে। যন্ত্র ভালো, মেড ইন ইতালি। আমি বললাম, সঙ্গের মেয়েটাকে? আতর হাই তুলতে তুলতে বলল, এর নাম সীমা, প্রফেসর সাহেবের স্ত্রী, ছাত্রী। স্যারের সঙ্গে ভ্রমণের জন্য এসেছিলেন। সুযোগ বুঝে লঞ্চের মালিকের ছেলের কেবিনে ওনাকে ঢুকাইয়ে দিল। যে ভ্রমণের জন্য উনি এসেছিলেন সেই ভ্রমণই ওনার হয়েছে, স্যারের বদলে লঞ্চ মালিকের ছেলে কাদেরের সঙ্গে সময় কাটিয়েছে। সীমা ফুপিয়ে উঠল। আতর বলল, সিস্টার, আপনার সারা শরীর বমিতে মাখামাখি। আগে টয়লেটে যান, সাবান দিয়ে ভালো মতো স্নান করে স্যারের কাছে যান, বিদ্যা শিক্ষা নেন। তৃষ্ণা বিস্মিত দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে আছে। তৃষ্ণা বলল, আপনার কাছে এক্সট্রা ড্রেস না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন। আপনার গা থেকে বমির বিকট গন্ধ আসছে। আমি বললাম, মেয়েটাকে কাপড় দিয়ে চলো, আমরা লঞ্চটা ঘুরে দেখি। এখনকার পরিস্থিতি ঠান্ডা হোক। তৃষ্ণা বলল, আপনি না বললেও আপনি যেখানে যাবেন আমি আপনার পেছন পেছন যাব। আজ রাতের জন্য আমি হব মেরির লিটল ল্যাব। লঞ্চ দুলছে, ভীতিকর দুলনি না, আরামদায়ক দুলনি। বৃষ্টি ঝরেই যাচ্ছে। আমি তৃষাকে নিয়ে পরিদর্শনে বের হয়েছি। তৃষার হাতে খেলনার মতো দেখতে ভিডিও ক্যামেরা। এই মেয়েটির ভয়ডর এখন যে চলে গেছে তা বোঝা যাচ্ছে। মহাবিপর্যয়ের ছবি তুলতে পারা আনন্দেই সে এখন আনন্দিত। তৃষা হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, হিমু, আমরা মহাবিপদে আছি কিন্তু আমার ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে আমি স্পিলবার্গের কোনো ছবিতে অভিনয় করছি। ছবির শেষ দৃশ্যে লঞ্চ ডুবে যাবে, আমরা দুজন একটা কাঠের তক্তা ধরে ভেসে থাকব। আমি বললাম, অভিনেত্রী, মন দিয়ে শুনুন। হাঁটার সময় রেলিং ধরে হাঁটুন, আপনার ক্যামেরা কিন্তু ভিজে যাচ্ছে। এটা ওয়াটারপ্রুফ ক্যামেরা, ভিজলেও কিছু হবে না। স্কুবা ডাইভিংয়ে এই ক্যামেরা ব্যবহার হয়। তাহলে তো কথাই নেই, লঞ্চ যখন ডুবে যাবে আপনিও ডুববেন এবং তখনও ছবি তুলবেন। লঞ্চ ডুববে না, আমার মন বলছে ডুববে না। আমি আমার অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখব, রিডার্স ডাইজেস্টে একটা আর্টিকেলও লিখব। আপনি রিডার্স ডাইজেস্ট পড়েন? না। আমার একটা লেখা রিডার্স ডাইজেস্টে ছাপা হয়েছিল। লাইফ নামে ওদের একটা সেকশন আছে, সেখানে মজার মজার ব্যক্তিগত অভিজ্ঞতার ঘটনা ছাপা হয়। আমারটাও ছাপা হয়েছিল। $100 পেয়েছিলাম। শুধু আমার নাম ভুল লিখেছে, লিখেছে তৃষ্ণা, বাংলাদেশ। রিডার্স ডাইজেস্ট আমার সুটকেসে আছে। আমি আপনাকে পড়তে দিব, পড়বেন তো? পড়ব। আপনার প্রবল ইএসপি ক্ষমতা, তাই না? জানি না। আমার ইএসপি ক্ষমতা আছে, যারা আমার ঘনিষ্ঠ তারা এই ক্ষমতার বিষয়ে জানে। জানারই কথা। তাতে আমার একটা কথাও বিশ্বাস করছেন না। আপনার উপর আমার রাগ লাগছে। এখানে একটু দাঁড়ান, আপনাকে জরুরি কিছু কথা বলব। এখানে দাঁড়িয়ে কথা বললে আপনি ভিজে যাবেন, বৃষ্টির ছাট আসছে। আসুক, আমার কথা শুনলে আপনি কিন্তু ভয়ঙ্কর চমকাবেন। অনেকদিন চমকায় না, আপনার কথা শুনে চমকালে ভালো হবে। বড় ধরনের চমক লিভারের জন্য উপকারী। তৃষা মুখ কঠিন করে বলল, আমার ইএসপি ক্ষমতা বলছে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। এ লঞ্চে বিয়ে হবে। আমি পুরো বিষয়টা স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। কি দেখছেন? আমি দেখছি লঞ্চ কাত হয়ে আছে, একজন বৃদ্ধ আমাদের বিয়ে পড়াচ্ছেন। তার চোখে সুরমা, বৃদ্ধকে দেখা মাত্র আমি চিনব। আপনার ঠোঁটের কোণে হাসি। এর অর্থ আপনি এখন আমার কথা বিশ্বাস করছেন না? অবশ্যই বিশ্বাস করছি। আমি মানুষকে বিশ্বাস করতে ভালোবাসি। কৃষ্ণা বলল, আমি আপনাকে চিনি না, আপনার বিষয়ে কিছু জানি না। তারপরও আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কেন জানেন? না। কারণ এই বিয়ে পূর্ব নির্ধারিত, সবকিছুই যে পূর্ব নির্ধারিত। আধুনিক বিজ্ঞান এখন এই সত্য হজম করা শুরু করেছে। আমি জানতাম না। আমি শুনেছি ফ্রি উইলের কথা।
এই বিষয়ে আমরা বাসরাতে তর্ক করব। বাসর হবে আমার কেবিনে। আমার কাছে বেরি ফুলের ২ টো মালা আছে, আরও লাগবে। কি অদ্ভুত কোইন্সিডেন্স! সুটকেসে ফুল আঁকা একটা চাদর আছে। এখন চলুন আমরা বুড়োটাকে খুঁজে বের করি। চলো। আমরা বুড়োর সন্ধানে প্রথম গেলাম লঞ্চের সারাইয়ের ঘরে। এর আগে সারেংকে দেখেছি বিছানায় শোয়া, এখন দেখলাম বসা অবস্থায়। সারাংয়ের চোখ রক্তবর্ণ। সারেং তৃষ্ণার দিকে তাকিয়ে পরিচিত জনের গলায় বলল, সহিনান, কম আসেনি, সান পুরো যায় গো। তৃষ্ণা বলল, এই বুড়ো না। আমরা দ্বিতীয় বুড়োর সন্ধানে বের হলাম। এই বুড়ো আমার পরিচিত। তার কাছ থেকে চাদর নিয়েছিলাম। বুড়ো ঠিক আগের জায়গায় বসে আছে। তার দৃষ্টি নিজের হাতের লাঠির দিকে। জাহাজ দুলছে, জাহাজের সঙ্গে বৃদ্ধও দুলছে। মনে হচ্ছে বিশাল রকিং চেয়ার এসে বসা। বৃদ্ধ আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, বাজান, আমার চাদর কই? আমি বললাম, চাদর জায়গা মতো আছে। শীত লাগতাছে, চাদরের প্রয়োজন ছিল। আমি বললাম, ঝড় ঠিক মতো উঠুক, চাদর এনে রেলিংয়ের সঙ্গে আপনাকে বেঁধে দিব, যাতে উড়ে গিয়ে পানিতে না পড়ে। কৃষ্ণা বলল, আপনি কি এনাকে চেনেন? আমি বললাম, চিনি। ঝড়টা ঠিক মতো উঠলে জাহাজের যাত্রী সবাই সবাইকে চিনবে। কৃষ্ণা বলল, আপনাকে অতি জরুরি কথাটাই জিজ্ঞেস করা হয়নি। আপনি কি ম্যারেড? না। দেখুন আমার অবস্থা, বিয়ের সব ঠিকঠাক করে ফেলেছি, অথচ আপনাকে জিজ্ঞেস করা হয়নি আপনি ম্যারেড কিনা। আমি বললাম, দুর্যোগের সঙ্গে স্বপ্নের মিল আছে। স্বপ্নের লজিক কাজ করে না। ভয়াবহ দুর্যোগেও লজিক কাজ করে না। দুর্যোগের দৃশ্যগুলোও হয় স্বপ্নের মতো ছাড়া ছাড়া। আপনার বিয়েতে আপত্তি নেই তো? না। ওর বয়স কিন্তু বেশি, ২৮ রানিং। বাঙালি ছেলেরা শুনেছি অল্প বয়সে মেয়ে বিয়ে করতে চায়। বাঙালি ছেলেদের অদ্ভুত মানসিকতা। তারা খুবই কম বয়সী মেয়ে করতে চায়, কিন্তু তাদের হতে হবে উচ্চশিক্ষিত। তাদের রূপ হতে হবে রাজকন্যাদের মতো। তাদের বাবার প্রচুর টাকা পয়সা থাকতে হবে। অথচ ছেলে কিন্তু ভ্যাগাবন্ড। আপনি কি ভ্যাগাবন্ড? হ্যাঁ। কি যন্ত্রণা! আমি যে জিনিস পছন্দ করি না, সবাই আমার কপালে এসে জোটে। বিয়েটা কি তাহলে বাতিল? না, বাতিল কি জন্য হবে? আপনার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে বাতিল হলে আপনি খুশি হন। পাত্রী হিসেবে আপনি কি আমাকে অপছন্দ করেন? না, আমি হব মালঞ্চের মালাকর। কথাটার মানে কি? আপনার জন্য ফুলের মালা গাঁথার কাজটা আমি আগ্রহ নিয়ে করব। কার কবিতা? রবীন্দ্রনাথের। শুনুন, কখনোই আমার সঙ্গে কবিতা কপচাবেন না। কবিতা হচ্ছে অলসের বিলাস। আমি অলস মানুষ পছন্দ করি না। কিন্তু তবু বলছি, আপনি লাইনটা ভুল বলেছেন। লাইনটা হবে, আমি তব মালঞ্চের হব মালাকর। ও আচ্ছা। কৃষ্ণা বলল, এই মুহূর্তে থেকে আপনি আমাকে তুমি করে বলবেন, আমিও তুমি করে বলবো। এতে আপনার কোনো সমস্যা আছে? না। হিমু, তোমার মধ্যে আমি গা ছাড়া ভাব দেখছি কেন? ঠিক করে বলো। স্ত্রী হিসেবে তুমি কি আমাকে পছন্দ করছো না? দয়া করে ছেড়ে কাশো। আমার একটা গুণ শুনলে তুমি চমকে উঠবে। বলবো? বলো। বেকারি আমি ভালো পারি, কোর্স নিয়েছি। বেকারি কি? কেক, পেস্ট্রি এসব বানানো। আমি যে স্টেটে থাকি, সেখানে কুকি বানানোর একটা কম্পিটিশন হয়। কুকি হলো বিস্কিট। আমি সেই কম্পিটিশনে অনারেবল মেনশন পেয়েছি। চমৎকার। ধরা যাক কয়েকটা ইঁদুর এবার। এর মানে কি? কবিতার লাইন। বাঙালিদের রোমান্টিসিজম কয়েক লাইন কবিতা আবৃত্তিতে সীমাবদ্ধ। আমার জন্য খুবই বিরক্তিকর। আগে একবার বলেছি, এখন আরেকবার বলছি, দয়া করে আমার সামনে কবিতা আবৃত্তি করবে না। করব না। শেষ পর্যন্ত বৃদ্ধকে খুঁজে পাওয়া গেল। তৃষ্ণা চেঁচিয়ে বলল, ওই তো, ওই তো উনি। আমি এনাকেই স্বপ্নে স্পষ্ট দেখেছি। তৃষ্ণা দেখাচ্ছে খুনের আসামি পীর কুতুবীকে। আমি বললাম, ওনার হাতে হাতকড়া পরানো। স্বপ্নেও কি তাই দেখেছ? স্বপ্নে হাতকড়া দেখিনি। হাতকড়া কেন?
উনি ৩টা খুন করেছেন, তাকে বরিশাল নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসি দেওয়ার জন্য। ইন্টারেস্টিং ব্যাপার তো। আমি ওনার একটা মিনি ইন্টারভিউ নিতে চাইলে উনি কি রাজি হবেন? অবশ্যই রাজি হবে। ইন্টারভিউ দেওয়ার জন্য উনি মুখিয়ে আছেন। আমাদের পীর কাজী হবেন কিনা তা আগে জেনে নেই। জেনে নাও। তৃষ্ণা পীর সাহেবের দিকে খানিকটা এগিয়ে এসে বলল, আচ্ছা শুনুন, আপনি কি একটা বিয়ে পড়াতে পারবেন? আমরা দুজন বিয়ে করব, কাজী পাচ্ছি না। পীর সাহেব বললেন, বিয়ে পড়াতে পারবো, কিন্তু এখন পারবো না। প্রাকৃতিক দুর্যোগে বিয়ে পড়ান যায় না, এ মাসালা অনেকেই জানে না। ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড় তুফান এসবের মধ্যে বিয়ে হবে না। কেন? এইগুলো হচ্ছে রোজ কিয়ামতের ছোট ছোট নমুনা। রোজ কিয়ামতে যেমন বিয়ে হবে না, এখনো হবে না। ঝড় তুফান কমুক, বিয়ে পড়ায় দিব, দেনমোহর ঠিকঠাক করুন। আপনার হাতে ক্যামেরা না? জি। এইরকম একটা ক্যামেরা আমার স্ত্রীর ছিল, শৌখিনদার মেয়ে ছিল, খামাখা ছবি তুলত। জিন কফিল যখন তার খুন করে তখনও তার হাতে ক্যামেরা। আমার স্ত্রী ছবি তোলার মধ্যে ছিল। জিন কফিল তার ঘরে ঢুকেছে, এইটাও সে ক্যামেরায় ধরেছে। আজীব মেয়ে ছেলে। তৃষ্ণা কিছু বুঝতে না পারে আমার দিকে তাকালো। আমি বললাম, জিন কফিলের বিষয়টা তোমাকে পরে বুঝিয়ে বলবো। পীর সাহেব বললেন, এই দুনিয়ায় কিসিম দুইটা, জিন এবং ইনসান, বুঝাইয়া বলার কিছু নাই। আমি বললাম, আপনার স্ত্রীর ক্যামেরায় কি জিনের ছবি উঠেছে? হুম, আমার ছবি উঠেছে। জিন আমার রূপ ধরে তার ঘরে ঢুকেছে। জিনের এই ক্ষমতা আছে। আপনারা দুজন এখন যান, এশান নামাজের সময় পার হয়ে গেছে। নামাজ আদায় করব, সামান্য দেরি হয়েছে। ওসি সাহেবের কানে ফায়ারিং হবে সেটা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। ফায়ারিং এখনো হয় না। মন বলতেছে নামাজে দাঁড়াবো আর ফায়ারিংটা হবে। জিন কফিলের বদমাইশি। একটা মজার জিনিস দেখতে চাই, সে আমাদের দেখতে দিবে না। তৃষ্ণা বলল, ফায়ারিং কি? এর কথাবার্তা তো আমি কিছুই বুঝতে পারছি না। তৃষার কথা শেষ হওয়ার আগেই বাতাসের প্রবল ধাক্কায় লঞ্চ ডান দিকে কাত হয়ে গেল। পীর কুতুবী বিকট ধ্বনি দিলেন, আল্লাহু আকবার। ঝবং শব্দ হলো। পীর কুতুবী ওসি সাহেবকে নিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ল। পুলিশদের মধ্যে যে ব্যাপক চাঞ্চল্য আশা করেছিলাম তা দেখা গেল না। একজন শুধু পানিতে 6 ব্যাটারি টর্চের আলো ফেলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে সেই আলো নিভে গেল। টর্চ বৃষ্টির পানিতে ভিজেছে। কিছুক্ষণ আলো দিয়ে সে নিভে যাবে, এটাই নিয়তি। ঘটনার আকস্মিকতায় তৃষা হতভম্ব। সে বিড়বিড় করে বলল, এরা তো ডুবে যাবে। আমি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললাম, পীর কুতুবী ডুববেন না, তিনি ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় মোহনা পার হবে। ওসি সাহেব ডুবে যাবেন। আমার ধারণা এর মধ্যে ডুবেও গেছেন। তৃষা বিড়বিড় করে বলল, সর্বনাশ। আমি বললাম, সর্বনাশ তো বটেই, তোমার কাজীও কিন্তু ভেসে চলে যাচ্ছে। কাজী জারগো, কাজী জারগো। জারগো জারগো করছো কেন? জারগো অর্থাৎ ভেসে চলে যাচ্ছে। তাতে তোমার এত আনন্দ কেন? মুসলমানদের বিয়েতে কাজীও লাগে না। বইতে পড়েছি, কবুল কবুল বললেই হবে। তৃষার কথা শেষ হওয়ার আগেই গুলির শব্দ হলো। পুলিশ 4 জন লাফ দিয়ে উঠল, তাদের মুখ ফ্যাকাশে। গুলি কি বস্তু পুলিশ সবচেয়ে ভালো জানে। গুলির আতঙ্কে তারাই সবার আগে অস্থির পাল। তৃষা বলল, গুলি কোথায় হয়েছে? পুলিশের একজন বলল, আমার বন্দুক থেকে মিসফায়ার হয়ে গেছে ম্যাডাম। তৃষা বলল, আপনার থেকে গুলি হয়ে গেছে মানে কি? মানুষ মারা যেতে পারত। যার বন্দুক থেকে গুলি হয়েছে সে বিনয়ের সঙ্গে বলল, আল্লাহ পাকের হুকুম ছাড়া কারো মৃত্যু হবে না আপা, চিন্তার কিছু না। আমরা তাকিয়ে আছি কুতুবের দিকে। কুতুবী কিছুক্ষণের মধ্যেই লঞ্চের আড়ালে চলে গেলেন। পুলিশদের একজন হাঁপ ছাড়ার মতো করে বলল, সবই আল্লাহ পাকের ইচ্ছা। লঞ্চের নিয়ন্ত্রণ এখন আতর মিয়ার হাতে। তার ক্ষমতার উৎস ভীত এবং ক্ষুধার্ত যাত্রী। বিপদে মানুষের ক্ষুধা বৃদ্ধি পায়, চিন্তা শক্তি কমতে থাকে। লঞ্চ ডান দিকে কাত হয়েছে, যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। সেদিকে নজর না দিয়ে যাত্রীরা খেতে বসে গেছে। আজ রাতের খাওয়া ফ্রি,
আতর মিয়ার সেরকমই নির্দেশ। খাওয়া নিয়ে ভালো হইচই হচ্ছে, নতুন করে ডিম ভাজা হচ্ছে। অনেকেই ডিম ভেজে খাবে, কাঁচামরিচের ঝাল নাই কেন, এই নিয়েও তর্ক বিতর্ক হচ্ছে। বেঞ্চে সবার জায়গা হয়নি, অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে প্লেট নিয়ে খাচ্ছে। মুরগির গিলা কলিজার একটা লুকানো হাড়ির সন্ধান পাওয়া গেছে, এই নিয়ে উল্লাস হচ্ছে। যাদের খাওয়া শেষ হয়ে গেছে তারাও এক হাতা করে গিলা কলিজা নিয়ে যাচ্ছে। এটা দোষ দিয়ে লাভ নেই। ফাঁসির আসামিরাও শেষ খাবার আগ্রহ নিয়ে খায়, কোন আইটেম কিভাবে রাখতে হবে তাও বলে দেয়। সরিষার তেল দিয়ে ইলিশ অল্প আঁচে কড়া করে ভাজতে হবে। মাছ থেকে যে তেল উঠবে সেই তেল এবং সরিষার তেল আলাদা করে বাটিতে দিতে হবে। ইলিশ মাছের সঙ্গে রসুনের কোয়া থাকতে হবে। ক্ষমতাচ্যুত রুস্তম ঠোঁট কামড়াচ্ছে, তার দৃষ্টি আতর মিয়ার দিকে। আতর মিয়া তার লম্বা পাঞ্জাবির পকেট থেকে একটা পিস্তল বের করে আবার পকেটে রেখে দিয়েছে। রুস্তম বুঝতে পারছে না পিস্তলটা আসল নাকি খেলনা। আজকাল খেলনা পিস্তলগুলি অবিকল আসলের মতো বানাচ্ছে। হাতে না নেওয়া পর্যন্ত আসল নকল বোঝার উপায় নেই। রুস্তমের কাছে মনে হচ্ছে নকল নকল না হলে পকেটে লুকিয়ে রাখত না, সারাক্ষণ হাতে রাখত। নতুন কোনো চাল দিয়ে আতর মিয়ার হাত থেকে ক্ষমতাটা কিভাবে নেওয়া যায়, তাই রুস্তমের একমাত্র চিন্তা। মাথায় তেমন কোনো বুদ্ধি আসছে না। লঞ্চের রেস্টুরেন্টের সামনে কিছু জায়গা খালি করা হয়েছে। এটাই এখন মঞ্চ বা জনতার আদালত। মঞ্চে আত্মবিশ্বাসে ভরপুর আতর মিয়া। আতর বলল, ভাই ব্রাদার, মন দিয়ে শুনুন, আমরা মহাবিপদে আছি। -2 ফর্মুলা ঘটে গেছে, ওসি সাহেব এবং পীর সাহেব পানিতে পড়ে গেছেন। আপনারাও প্রস্তুত হয়ে যান। লঞ্চ অচল, শুরু হয়েছে ঝড়। এই ঝড়ে এখনো পাতলা পাতলা ভাব থাকবে না, ঘন হবে। একতলায় বড় বড় সেগুন গাছের টুকরো আছে। সুশৃঙ্খলভাবে কাজ করবেন, দুজন দুজন করে একটা টুকরো বেছে নিবেন। হামলা হামলি বন্ধ। এক টুকরা পানিতে ফেললাম, 50 জন তাতে ঝাঁপায়া পড়বেন, তা হবে না। ক্লিয়ার? কেউ কোনো শব্দ করল না। রুস্তম বলল, আমার একটা কথা আছে। আতর বলল, কি কথা? আপনি একা নির্দেশ দিবেন, সেই নির্দেশে সবাই কাজ করব, তা তো হইব না। একটা কমিটি হইব, নির্দেশ যাব কমিটির মাধ্যমে। কমিটিটা কে করবে? জনগণ করবে। কমিটিতে আওয়ামী লীগের থেকে একজন থাকবো, বিএনপির থেকে একজন থাকবো, সুশীল সমাজ থেকে একজন থাকবো। নকল পিস্তল নিয়ে ফালাফালি করলে নেতা হওয়া যায় না। আতর বলল, চুপ, আরেকটা শব্দ করলেই গুলি। এই দেখ পিস্তল, হাতে নিয়ে নেড়ে ছেড়ে দেখ, আর নকলের কারবার করি না। গুল্লি করবেন? অবশ্যই করব। আমার চোখের দিকে তাকা, তাইলেই বুঝবি আমি যা বলি তাই করি, যা বলি না তাও করি। রুস্তম সমর্থন আদায়ের জন্য এদিকে ওদিকে তাকালো। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, সমর্থন পাওয়া গেল না। রুস্তম বলল, আপনি আপনার মতো কাজ করেন, আমি লঞ্চের দিকে আছি, এমন কোনো প্রয়োজন হইলে ডাইকেন। আতর বলল, কানে ধর, কানে ধরে হাঁটতে হাঁটতে যা, আর আসবি না। কানে ধরবো? অবশ্যই কানে ধরবি। যাত্রীদের একজন বলল, কানে ধরতে বলেছে, কানে ধরে চলে যান, ঝামেলা করেন কি জন্য? আছি বিপদের মধ্যে, এর মধ্যে শুরু করেছেন ঝামেলা। যাত্রীদের একটা বড় অংশ বলল, কানে ধর, কানে ধর। রুস্তম কানে ধরতেই হো হো হাসির শব্দ উঠল। বিপদের সময় ছোটখাটো মজাও অনেক মজাদার হয়। কানে ধরে লিডার শ্রেণীর একজন মানুষ যাচ্ছে, দেখতেই ভালো লাগছে। একজন হাততালি দিল, তার দেখা দেখি অন্যরাও হাততালি দিতে লাগলো। আতর মিয়া হুঙ্কার দিল, হাততালি দেওয়ার মতো কিছু হয় না, বলেন আল্লাহু আকবার, গলার রক ফাটায়া চিৎকার দিবে। বিকট চিৎকার শোনা গেল, আল্লাহু আকবার। আতর বলল, এই লঞ্চে কিছু দুষ্ট লোক আছে, এইসব দুষ্ট লোকের কারণে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়েছে। দুষ্টরা সবাই এক এক করে আসবে, জীবনে বড় বড় পাপ কি করেছে নিজের মুখে বলবে, তারপর তওবা করবে। রাজি? আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস হিমুর আছে জল, পর্ব ৩।